আপনাদের এই প্রশ্নটা ভুল আছে। শপথের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ হয়নি। এখানে তার হাইকোর্টে প্রেয়ার ছিল। প্রথম প্রেয়ার হলো 106-এর যে ওপিনিয়ন সুপ্রিম কোর্ট থেকে নেওয়া হয়েছে, সে ওপিনিয়ন নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রুলসের যে প্রসিজিওর আছে সেই প্রসিজিওর ফলো না করে নেওয়াতে এটা অবৈধ। দ্বিতীয়ত প্রেয়ার ছিল এই গভর্নমেন্টকে রেভলিউশনারি গভর্নমেন্ট ডিক্লেয়ার করে একটা কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করা হোক। দুইটা পয়েন্টেই হাইকোর্ট অ্যাড্রেস করেছেন, হাইকোর্ট দেখিয়েছেন এখানে প্রসিজিওরাল কোনো ব্যত্যয় ছিল না। অ্যাপেলেট ডিভিশনে আরেকটি পয়েন্টে হাইকোর্ট ডিভিশন বলেছেন, অ্যাপেলেট ডিভিশনও একই জিনিস আপহেল করলেন, সেটা হলো আইন করা হোক এ ধরনের নির্দেশনা দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই। তো এই মামলায় আমরা আর্গুমেন্ট করতে গিয়ে আমরা কয়েকটা জিনিস বলেছি। পিটিশনার মহসিন রশিদ সাহেব উনি জুলাই বিপ্লবের সময়, জুলাই বিপ্লবের আগে ফ্যাসিজমের বিরুদ্ধে খুব ভোকাল ছিলেন। ওনার পিটিশনেও এটা কথা বলেছেন যে কোন প্রেক্ষাপটে জুলাই বিপ্লব হয়েছে এবং কোন প্রেক্ষাপটে রাষ্ট্রপতি ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করতে বাধ্য হয়েছেন। সুতরাং মহসিন রশিদ সাহেব যেটা বলেছেন তার সাথে প্রেয়ার যেটা আছে আর পাবলিক পারসেপশন যেটা, তিনটার মধ্যে একটা বড় গ্যাপ আছে। মহসিন রশিদ সাহেব 106-এর অবটেইনিংয়ের ক্ষেত্রে প্রেসিডেন্টের অবটেইন করেছেন যেটা বলছেন, সেইটার ক্ষেত্রে প্রসিডিউরাল যে ডিফেক্টটা এনেছেন সেটা আমরা বলেছি, সেই প্রসিডিউরাল ডিফেক্ট যেভাবে উনি বলেছেন দ্যাট ইজ মিসকনসিভড আইডিয়া অফ ল। সেকেন্ড প্রেয়ারেও আমরা বলেছি যে উনি নিজে সিনিয়র অ্যাডভোকেট, উনি জানেন সুপ্রিম কোর্ট ক্যান নট ডাইরেক্ট যে আইন পাশ করেন ওই আইন পাশ করেন। সুপ্রিম কোর্ট কোনো আইন পাশ হলে সেইটার সাংবিধানিকতা, ইন্ট্রাভাইরাস আল্ট্রাভাইরাস ইস্যুটা দেখতে পারবেন, কিন্তু আইন পাশ করার নির্দেশ দিতে পারবেন না। এইটা বলতে যে আমরা কয়েকটা রেফারেন্স টেনেছি। একটা হলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কনস্টিটিউশনের আন্ডারে পাকিস্তান পার্লামেন্টের সদস্যদেরকে বিজয়ী রাজনৈতিক শক্তি মুক্তিযোদ্ধারা দায়িত্ব দিয়েছিলেন আমাদের একটি সংবিধান রচনা করার জন্য, এবং বিজয় অর্জনের পরে সেই পার্লামেন্ট মেম্বাররাই একটি সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিলেন। সুতরাং সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে এবং রেভলিউশনারি থিওরিতে যারা বিজয়ী শক্তি, বিজয় উত্তর পরিবেশে এই দেশ কিভাবে চলবে, এদেশের আইন কিভাবে চলবে, এদেশের নির্বাচন কিভাবে চলবে সেটা নির্ধারণ করেন। সেখানে যে আমরা দেখেছি কনস্টিটিউশনের 72 কনস্টিটিউশনের 4th শিডিউলে আমরা বলেছি যে দেখেন এখানে বলা হচ্ছে ওই যে পার্লামেন্টের সদস্যরা সংবিধান করেছিলেন তাদের ডিজলভ করে দেওয়া হলো। বিজলি কেবলসের স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ওইখানে বলা হলো যে আমরা প্রথমবারের মতো পার্লামেন্ট ইলেকশন করতে যাব। ওখানে বলা হলো যে আমরা কিভাবে ভোটার তালিকা তৈরি করব। এই সব কিছুই কিন্তু প্রসপেক্টিভ পরবর্তীতে করব বলে বলা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে বিজয়ী শক্তি মনে করেছে 72 সংবিধানকে আমরা বেস ধরে, এইটাকে ভিত্তি ধরেই আমরা এই সংবিধানের সংযোজন পরিমার্জন বিয়োজন সব কিছু করতে পারবো, যে কারণে জুলাই চার্টার আনা হয়েছে, যে কারণে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করা হয়েছে। এটা চলমান প্রক্রিয়া। বিজয়ী গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি যেভাবে সিদ্ধান্ত নেবেন তারা সেইভাবেই এগিয়ে যাবেন। 106-এর এই প্রশ্নটা সবাই মিলে অ্যাডাপ্ট করেছি। 106 থাকা না থাকার উপরে, রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না।
106 যদি প্রেসিডেন্ট নাও নিতেন, তারপরেও এই সরকার, রেভলিউশনারি সরকার, বিপ্লবোত্তর সরকার, গণঅভ্যুত্থানের সরকার বৈধতার মুখে পড়বে না। যদি সেটা বৈধতার মুখে পড়ে, তাহলে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ, 90-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশ, এই দুটো প্রশ্নের মুখে পড়বে। সেই সরকারগুলো প্রশ্নের মুখে পড়বে, কারণ একটা আর একটার সাথে রাজনৈতিকভাবে কোরিলেটেড। এর বেসিক প্রিন্সিপাল হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। একজন মানুষ কিভাবে শাসিত হবে, সাধারণ মানুষ কিভাবে শাসিত হবে, যখন আইনি কাঠামোর মাধ্যমে সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয়, তখন মানুষ যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন, তখন দ্যাট ইজ দ্য সুপ্রিম পাওয়ার, দ্যাট ইজ দ্য অ্যাবসোলুট পাওয়ার, দ্যাট ইজ দ্য লিগ্যাল পাওয়ার, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল পাওয়ার, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাভ অল দি পাওয়ার অফ দ্য পিপল। এটা আমরা বলেছি যে রাষ্ট্রপতি যে চিঠি পাঠালেন, প্রেক্ষাপটটা কেমন ছিল, যেটা মহসিন রশিদ সাহেব তার পিটিশনেও বলেছেন, যে একটা দেশ যেভাবেই নির্বাচিত, যেভাবেই দাবি করুক না কেন, প্রধানমন্ত্রী দাবি করে সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করছিলেন। ইন এ ফাইন মর্নিং বা দুপুরবেলা উনি নিজে পালিয়ে গেলেন, তার আগে ওনার আত্মীয় স্বজন পালালেন, তার গোটা ক্যাবিনেট পালালেন, তার গোটা পার্লামেন্ট পালিয়ে গেলেন বা লুকিয়ে থাকলেন। এই পরিস্থিতিতে একমাত্র ব্যক্তি ছিলেন রাষ্ট্রপতি। আমাদের অনিক সাহেব বলেছেন রাষ্ট্রপতির এটাও এক্সিকিউটিভ চ্যাপ্টারের মধ্যে আছে, রাষ্ট্রপতি কনস্টিটিউশনের এক্সিকিউটিভ চ্যাপ্টারের মধ্যে। উনি এই পরিস্থিতিতে দেখলেন এই সংকটকালীন সময়ে জনগণকে অরক্ষিত রেখে, জনগণের অধিকারকে নিশ্চিত করার জন্য কি করবেন, কি করতে পারতেন। উনি যেটা মনে করেছেন যে সাংবিধানিক স্কিমের মধ্যে থেকে এই সব কিছু মিলে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা একটা ওপিনিয়ন নেই। উনি একটা ওপিনিয়ন নিয়েছেন, সে ওপিনিয়নটা ওনার ফর্মালিটির জন্য নিয়েছেন, ভালো কথা। সুপ্রিম কোর্টও ওপিনিয়ন দিয়েছেন। এইটা নিয়ে প্রশ্ন করার আর এইটার সাথে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না। এটা আমাদের সাবমিশন। আজকে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি, সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। এখন সেই অবজারভেশনসগুলো কি, এটা এখন আমরা হাতে পাইনি। আপনি বলেছিলেন যে অ্যাটর্নি জেনারেল ওয়াজ নিউলি নোটিফাইড আর এটা ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট, এটা কোন প্রসঙ্গে আসছে? আচ্ছা, ওনারা দুইটা প্রশ্ন তুলেছেন। একটা হলো যে নোটিফাই করা হয়নি, তো আমরা বলেছি অ্যাটর্নি জেনারেল ওয়াজ ডিউলি নোটিফাইড, এবং অর্ডারের মধ্যেই আছে, ওপিনিয়নের মধ্যেই আছে যে অ্যাটর্নি জেনারেলকে ওনারা শুনেছেন। আর আরেকটা বলেছেন যে ওনাদেরকে বাধ্য করা হয়েছে যে এ ধরনের ওপিনিয়ন দিতে। তখন আমরা বলেছি দিস ইজ এ ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট, কারণ বাধ্য করা হয়েছে যাদের, তাদেরকেও বলেনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এ ধরনের প্রশ্ন যে তারাও দাবি করে, সেটাও সাবজেক্ট টু স্ক্রুটিনি। সুতরাং এইটা রিটে, তাহলে তো রিটই চলবে না। এই প্রশ্ন যখন আসবে তখন আর রিট চলবে না, এটা আমরা বলেছি। আমরা আরও বলেছি, বারবার বলেছি, জোর দিয়ে বলেছি, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে, এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। জনগণ তো তাদের প্রতিনিধির মাধ্যমে রিফ্লেকশন, জনগণের প্রতিনিধিরা যখন জনগণের ইচ্ছার বিরুদ্ধে যায়, যখন সমস্ত দ্বার বন্ধ করে দেয়, তখন জনগণ নিজের ক্ষমতা নিজের হাতে নিতে পারে। এই থিওরিটা কিন্তু সারা বিশ্বে স্বীকৃত, এবং এই থিওরিকে সারা বিশ্বে এমনভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, না হলে মুক্তিযুদ্ধ হতো না, দেশে দেশে মানুষ স্বাধীন হতো না, না হলে আরব বসন্ত হতো না, না হলে ফিলিপাইনে গণঅভ্যুত্থান হতো না। বিভিন্ন রায় দেখি
দেখিয়েছে পাকিস্তান। জি স্যার এই সরকারের বৈধতা না, কোর্ট বসেছেন বিকজ কোর্ট ভার্চুয়ালি বসেছেন। একটা সিচুয়েশনে কোর্ট ভার্চুয়ালি বসেছেন এবং ভার্চুয়ালি কোর্ট, আপনারা জানেন যে আমাদের একটা আইন করা হয়েছে ভার্চুয়াল কোর্ট বসানোর জন্য ডিউরিং প্যান্ডেমিক, ওইভাবে কোর্ট ভার্চুয়ালি বসেছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাপেলেট ডিভিশন কিভাবে বসবেন, অ্যাপেলেশন রুলস ওনারা ঠিক করেন, ওনাদের প্রসিজার ওনারা ঠিক করবেন। নাম্বার থ্রি, this is an opinion, this is not a hearing of a case, this is not a judgment. সুতরাং এই সুপ্রিম কোর্টের কখনো ভ্যাকিউম আসেনি। আর আরেকটা প্রশ্ন যে এই যে অভ্যুত্থান পরবর্তী সরকার বা বিপ্লবী সরকারের কথা যে বলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে কোনো দেশে কোনো ইয়েতেই যখন বিপ্লবী সরকার গঠিত হয় বা বিপ্লব পরবর্তী যে সরকার গঠিত হয়, সেই সরকারে যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত হয়েছে, এই 106-এর মতামত, রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া, হ্যাঁ, বা সংবিধান এই মানে সমুন্নত রেখেই বা রেখেই নেয়, এটা তো কোনো দেশে কোনো বিপ্লবী সরকার এই কনসেপ্টটা ধরেন কোনো দেশে এসে বিপ্লবী সরকার নিজেরা একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করে। আমাদের তিউনিসিয়াতে এরকম হয়েছে, আমাদের মতোই। 71-72 সংবিধানের কথা যদি চিন্তা করেন, 72 সংবিধানটাও কিন্তু আগে যে মেম্বার্স অফ পার্লামেন্ট, এটা পাকিস্তান সংবিধানকে ফলো করে করা হয়েছে। পাকিস্তান সংবিধানের আন্ডারে নির্বাচিত মেম্বার্স অফ পার্লামেন্ট, সেখানে কনস্টিটিউশন, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার পাস করা হলো এবং এইটাকে ফুল সাংবিধানিক রূপ দিতে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি সংবিধান কিন্তু অ্যামেন্ড করা হচ্ছে। আপনি 47 সালের ভারত বিভাগের কথা যদি চিন্তা করেন, 47 সালে ব্রিটিশরা ভারত পাকিস্তান বিভক্ত করে গেলেন। সেখানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর আন্ডারেই ফলো করলেন। তারপরে যে ইন্ডিয়া কনস্টিটিউশন পাইল 1951 সালে, 4 বছর পরে। পাকিস্তান তার নিজস্ব কনস্টিটিউশন করলো 9 বছর পরে। ফলে আপনার যে মিসিং লাইনটা, সেই মিসিং লাইনটা হলো বিজয়ী জনশক্তি, গণঅভ্যুত্থানে বিজয়ী বা মুক্তিযুদ্ধে বিজয়ী জনশক্তি, তারা কিভাবে শাসিত হবে সেটা তারা ডিসাইড করছে। তারা মনে করছে 72 সংবিধানকে আমরা বেস ধরে এটাকে সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন করব। অনেক সময় সামনে আছে, তা করতেই পারেন। মতামতের জন্য শুনানি করার, কাকে শুনবেন, ধরেন আমার কাছে আপনি একটা মতামত নিতে আসলেন, আমি কাকে শুনবো, আমার শোনার প্রয়োজন আছে কি না, এটা আমার ব্যাপার। আমি মত দেব, মতটা তো আমার। এখানে অ্যাটর্নি জেনারেলকে নোটিফাই করার একটা বাধ্যবাধকতা আছে। অ্যাটর্নি জেনারেল ওয়াজ ডিউলি নোটিফাইড যে আমরা এরকম একটা ওপিনিয়নের জন্য পেয়েছি, আপনাকে জানালাম। আমি যদি বলতাম যে আই হ্যাভ নো ওপিনিয়ন, আমার শুনানি শুনতেও না বাধ্য না। ইট ইজ দেয়ার ওপিনিয়ন। স্যার, ওই মতামতের শুনানিতে কি আপনার কোনো অভিপ্রায় ছিল বা আপনি কিছু বলেছিলেন? আমার অভিপ্রায় ছিল না, আমি বলেছি ওখানে, আমি বলেছি এই যে কথাগুলো, যে মতামত আপনারা তো দিতেই পারেন, দিতে তো কোনো অসুবিধা নাই, আপনার কাছে চেয়েছেন, আপনারা দিতে পারবেন রাষ্ট্রপতিকে। তো এই পরিস্থিতিতে অন্য বিকল্প কোনো কিছু তো নাই।